আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। চীনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার রাত 8:30 ঢাকায় পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট যে বাণিজ্যিক করিডোর নির্মাণের প্রস্তাবনা দিয়েছেন তা ইতিবাচকভাবে দেখছে সরকার। তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে বাংলাদেশকে প্রাধান্য দেবে দেশটি। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিগত সরকারের পথে না হেঁটে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তা শিগগিরই প্রকাশ করা হবে। তারা খুব আস্তে ধীরেই জানতে পারবেন যে আমাদের ওখানে কি কি চুক্তি হয়েছে। আমরা বিগত সরকারের মতো নয়, আমরা ইনশাল্লাহ এমন চুক্তি করেছি যেগুলো আপনারা আস্তে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা চাই ব্যবসার প্রেশার হোক, বাণিজ্যের প্রসার হোক, তাহলে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে, ট্রেড ভলিউম বাড়বে। সুতরাং আমরা ইতিবাচকভাবে দেখছি। পরবর্তীতে এটা তো এখনও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি, প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে। বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেটে একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে। যুব সমাজকে বেশি করে খেলাধুলায় অন্তর্ভুক্ত করতে পারলে মাদকসহ অন্যান্য খারাপ কাজ থেকে বিরত রাখা যাবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অলিম্পিক ডে 2026 উপলক্ষে আয়োজিত র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেনাপ্রধান বলেন, দেশের ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা দিতে পারলে তারা বিশ্ব দরবারে অনেক ভালো ফলাফল করবে। বর্তমান সরকার ক্রীড়ার উপর জোর দিয়েছে জানিয়ে জেনারেল ওয়াকার বলেন, খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিতে পারলে বিশ্বমঞ্চে দেশের ভাবমর্যাদা অনেক উজ্জ্বল হবে। ছেলেমেয়েদের বেশি করে খেলাধুলায় অংশগ্রহণ করাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকসহ অন্য সব নেশা থেকে বিরত রাখতে। পরে বিভিন্ন সময়ে বিশ্ব অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশি ক্রীড়াবিদদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই খেলাধুলা আমাদের বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখে। আমাদের দেশে এখন যে সমস্ত কিছু কিছু খারাপ জিনিস ঢুকে গেছে, ড্রাগ থেকে শুরু করে, যেটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি বিশ্বাস করি আমরা যদি ক্রীড়াঙ্গনে ক্রীড়াতে বেশি বেশি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, নিজেদেরকে ইনভলভ করতে পারি, তাহলে এগুলো থেকে ইনশাআল্লাহ আমরা মুক্ত হতে পারবো। রাজধানীর এলিফ্যান্ট রোডের কাটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় দুজনকে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়। রাত 1টায় 14 তলা আবাসিক ভবনের 12 তলায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে 11 ও 13 তলা। এতে আটকে পড়ে অনেক বাসিন্দা। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও আগুন লাগা ওই ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়ম বহির্ভূতভাবেই আবাসিক ভবনে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। আমি বারবার 999-এ ফোন দিছি, তাদেরকে রিকোয়েস্ট করছি, অনেক চিৎকার চেঁচামেচি করছি, অনেক ট্রাই করছি। যিনি উপরে গেছেন ওনাকে অনেকবার ফোন করে রিকোয়েস্ট করছি যে আপনারা আগুন পরে নিবান, আমার দুজন মানুষ পুড়ে মারা যাচ্ছে, তাদেরকে উদ্ধার করেন। উনি বিরক্ত হয়ে ফোন রেখে দিচ্ছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12 D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। আর কোনো আমরা আহত পাই নাই। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।